মাধ্যমিকের ক্লাস 10 হিস্ট্রি তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। প্রথমবার চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে? দুর্জন সিংহ। দামিনী গুহ শব্দের অর্থ কি? পাহাড়ি প্রান্তদেশ। ওয়াহাবি আন্দোলনের সময় বাংলায় তিতুমিরের নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল তার নাম কি? তার নাম হচ্ছে তারিকাই মহম্মদিয়া। সাঁওতাল বিদ্রোহ হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ধরতি আবার শব্দের অর্থ কি? পৃথিবীর ঈশ্বর। বারাসাত বিদ্রোহের নেতা ছিলেন কে? তিতুমির। খুদকাঠি প্রথা প্রচারিত ছিল কোন সমাজে? মুন্ডা বিদ্রোহের সূচনা হয় 1899 সালে। হুল শব্দের অর্থ কি? বিদ্রোহ। সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত? হুল। দামিনী গুহতে বসবাস করত কারা? সাঁওতালরা। রংপুর বিদ্রোহের নেতা ছিলেন কে? নুরুল উদ্দিন। চুয়া বিদ্রোহের নেতা ছিলেন কে? দুর্জন সিং। দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়েছিল? 1878-এ। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? অরণ্যকে 3টি স্তরে। ফরাজি শব্দটি অর্থ কি? ইসলাম নির্দেশিত কর্তব্য। বাংলায় ফরাজি আন্দোলন শুরু হয় 1819-এ। নীল কমিশন গঠিত হয় 1860-এ। দারুল হারব শব্দের অর্থ হল শত্রুর দেশ। মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? বিরসা মুন্ডা। দারুল হারব দিকু নাকি বিরসা মুন্ডা? মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? বিরসা মুন্ডা। দারুল হারব দিকু। মুন্ডা বিদ্রোহ তাদের কোনটা নামে পরিচিত? এর মধ্যে কানু ভৈরব, বিরসা মুন্ডা না সিদ্ধু? কোনটা? মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ বিরসা মুন্ডা। বাংলার নানা সাহেব কাকে বলা হয়? রামরতন মল্লিককে। বাংলার লর্ড টাইটেলার কাদের বলা হয়? দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। উলগুলান বলতে কি বোঝো? উলগুলান বলতে বোঝায় চরম বিশৃঙ্খলা। চারিবাসা যুদ্ধ কবে হয়েছিল? 1820 থেকে 21 খ্রিস্টাব্দে। বিরসা মুন্ডা কবে মারা গিয়েছিলেন? 1900 খ্রিস্টাব্দে 9 জুন। কত খ্রিস্টাব্দে বিরসা মুন্ডার মৃত্যু হয়? 1900 খ্রিস্টাব্দে 9 জুন। ফরাজি কথাটা অর্থ কি? ঈশ্বর নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য। 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 3টি স্তরে। সুই মুন্ডা কোন বিদ্রোহে নেতৃত্ব দেন? কোল বিদ্রোহ। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। সন্ন্যাসী বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। ভবানী পাঠক এবং দেবী চৌধুরানী। ওয়াহাবি কথা অর্থ কি? নবজাগরণ। পাগলপন্থী বিদ্রোহে কে নেতৃত্ব দেন? টিপু সাহু। দাতন কথার অর্থ কি? অগ্নিমর্থ। নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? দীনবন্ধু মিত্র। ভারতে প্রথম অরণ্য আইন কবে পাশ হয়েছিল? 1865 খ্রিস্টাব্দে। রুম্পা বিদ্রোহ কোথায় হয়েছিল? অন্ধ্রপ্রদেশের গোদাবরী অঞ্চলে। তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। ফরাজি কথাটা এসেছে কোন শব্দ থেকে? ফরাজ শব্দ থেকে। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রতিষ্ঠাতা হাজী শরীয়ত উল্লাহ। রংপুরে বিদ্রোহীরা কাকে নবাব উপাধিতে ভূষিত করেন? নুরুল উদ্দিনকে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে। নীল চাষিদের অভিযোগ খতিয়ে দেখতে কোন কমিশন গঠিত হয়? নীল কমিশন। 1860 খ্রিস্টাব্দে। কবে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয়? 1855 খ্রিস্টাব্দে। গোলাম মাসুম কে? তিতুমিরের প্রধান সেনাপতি। কে ভিল বিদ্রোহ দমন করেন? আউটাম ম 1827 খ্রিস্টাব্দে। বিপ্লব বলতে কি বোঝো? বিপ্লব শব্দের অর্থ হলো আমূল পরিবর্তন। আর্থসামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনে জনসূত্রভাবে প্রতিরোধ করে তখন তাকে বিপ্লব বলে। সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তনের জন্য স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ করে তখন তাকে বিপ্লব বলে। ব্রিটিশ সরকার কেন অরণ্য আইন চালু করেছিল?
ঔপনিবেশিক অঞ্চলে নিজেদের একচেটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা করার জন্যেই চালু করেছিল 1865 খ্রিস্টাব্দে। সাঁওতাল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য কি? এই বিদ্রোহ একটি ঔপনিবেশিকতার বিরোধী চরিত্র ছিল। সাঁওতাল ছাড়াও কর্মকার, চর্মকার, তেলি, ডোম, মুসলিম প্রভৃতি শ্রেণীর মানুষ এই বিদ্রোহে যোগ দেয়। এটি একটি গণবিদ্রোহ ছিল। কোল বিদ্রোহের দুটি গুরুত্ব কি? কোল বিদ্রোহ হতে অন্যান্য উপজাতিদের বিদ্রোহী হতে উৎসাহিত করা হয়েছিল। কোম্পানি বাধ্য হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্তে এজেন্সি আইন গঠন করেন। মুন্ডা বিদ্রোহের দুটি গুরুত্ব লেখো। এই বিদ্রোহের পর উপজাতি এলাকায় ভূমি বন্দোবস্তের পরিকল্পনা গ্রহণ করা হয়। এই বিদ্রোহ দ্বারা বিরাটের সমপ্রথা নিষিদ্ধ হয়। কবে, কোথায়, কার নেতৃত্বে নীল বিদ্রোহ শুরু হয়? 1859 খ্রিস্টাব্দে বিষ্ণুচন্দ্র বিশ্বাস ও দিগম্বর বিশ্বাসের নেতৃত্বে কৃষ্ণনগরের চৌগাছা গ্রামে এই বিদ্রোহ শুরু হয়। কোম্পানি আমলে দুটি ভূমিদায়স্য নীতি কি? 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত এবং মহলহরি বন্দোবস্ত দুটি ভূমিদায়স্য নীতি। কোল বিদ্রোহের দুটি কারণ কি? তাদের নগদ করদানে বাধ্য করা হয়েছিল, তাদের স্থায়ী বিচার পদ্ধতিতে আঘাত করা হয়েছিল। দামিনী কোহ হুল শব্দের অর্থ কি? দামিনী কোহ ও হুল শব্দের অর্থ কি? দামিনী কোহের অর্থ পাহাড়ি প্রান্তদেশ, হুল শব্দের অর্থ বিদ্রোহ। আলী ভেতিরাই কারা? ওয়াহাবি আন্দোলনের নেতা এনায়েত আলী এবং উলায়েত আলীকে বলা হতো আলী ভেতিরাই। দ্বিতীয় অরণ্য আইন কবে পাস হয়? 1878 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য কী ছিল? এর উদ্দেশ্য ছিল অধিবাসীদের কাছ থেকে অরণ্য কেড়ে নেওয়া। কবে, কোন আইনের মাধ্যমে ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে? 1858 খ্রিস্টাব্দের 2 আগস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবনাকে উদ্বুদ্ধ করেছিল? এখানে সত্যানন্দের মাধ্যমে আসলে ইংরেজ শক্তির বিরুদ্ধে ভারতবাসীর মধ্যে ধর্ম আন্দোলন জাগানোর ডাক দেওয়া হয়েছিল। কোন আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রোধ করা হয়? অ্যাক্ট 8 অব 1868 নামে এক আইনের মাধ্যমে নীল চুক্তি আইন রদ করা হয়। এই আইনে কি বলা হয়েছে? নীল চাষ সম্পূর্ণভাবে চাষিদের ইচ্ছাধীন। বাংলায় ধর্মীয় প্রভাবযুক্ত কৃষক বিদ্রোহের নাম লেখো। চুয়ার বিদ্রোহ, রং বিদ্রোহ, কোল বিদ্রোহ ইত্যাদি। ওয়াহাবি শব্দের অর্থ কি? নবজাগরণ। ভারত ও বাংলায় কাদের নেতৃত্বে প্রথম ওয়াহাবি আন্দোলন শুরু হয়? সৈয়দ আহমেদ এবং মোহাম্মদ তিতুমির। দাদা একটু ওয়েট করো, বলছি। একটু ওয়েট করো, আমি বলছি। এবার বলছি, শুরু করছি, দাঁড়াও, বাকিটা বলছি। খুদ কাটি ফোঁটা প্রচলিত ছিল কোন সমাজে? মুন্ডা সমাজে। দ্বিতীয় অরণ্য আইন কবে পাশ হয়েছিল? 1878 খ্রিস্টাব্দে। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাজি শরীয়ত উল্লাহ। ফরাজি কথাটি কোন শব্দ থেকে এসেছে? ফরাজ শব্দ থেকে। ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হাজি শরীয়ত উল্লাহ। রংপুরের বিদ্রোহীরা কাকে নবাব উপাধিতে ভূষিত করেন? নুরুল উদ্দিনকে। বঙ্গীয় প্রজাস্বত্ব আইন কবে পাশ হয়েছিল? 1858 খ্রিস্টাব্দে। ভারতে ব্রিটিশ শাসনের প্রথম শতকে উপজাতির বিদ্রোহগুলির কারণ কি ছিল? বণিক, জমিদার, অভিজাত শ্রেণী, নীলকর ও কোম্পানি ভারতকে শোষণের বদ্ধ ভূমিতে পরিণত করেছিল। ভূমিদায়স্য নীতি 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর থেকে নতুন ভূমিদায়স্য নীতি কোম্পানি আমলাদার ও ইজারাদারদের অত্যাচারে কৃষকদের জীবন দুর্বিষহ হয়ে যায়। ব্রিটিশ আইন ও বিচার ব্যবস্থা 1770 খ্রিস্টাব্দের পর থেকে ইংরেজরা ভারতের চিরাচরিত আইন কানুন ও বিচার ব্যবস্থা বাতিল করে তাদের নিজস্ব আইন ও বিচার ব্যবস্থাকে চালু করে। বহুমুখী শোষণ কোম্পানি আমাদের ভূমিদাস্যের চাপ
বৃদ্ধির সাথে 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 সরকার জমিদার মধ্যস্বত্বভোগী ও মহাজনদের মাধ্যমে বহুমুখী শোষণ কৃষক উপজাতিদের বিপর্যস্ত করে তোলে। পাগলপন্থী বিদ্যার বিবরণ দাও। ব্রিটিশ সরকার ইঙ্গবম যুদ্ধের ক্ষয়ক্ষতি ও ব্যয় নির্বাহের জন্য ময়মনসিংহের কৃষকদের খাজনার পরিমাণ বাড়িয়ে দেয়। জমিদাররা বেশি পরিমাণে খাজনা আদায়ের জন্য কৃষকদের শোষণ চালায়। আর শেরপুর পরগনার হাজত মুসলিম রাজবংশী অন্যান্য জাতিগোষ্ঠী ফকির করম শাহের নেতৃত্বে প্রথম বিদ্রোহ ঘোষণা করে। পরে করম শাহের পুত্র টিপু শাহের নেতৃত্বে একটি সশস্ত্র ও শক্তিশালী বিদ্রোহের রূপ নেয়। ব্রিটিশ সরকারের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখবে না ব্রিটিশ সরকারের সাথে বিদ্রোহের ঘোষণা করে। সামরিক রাস্তা তৈরি কাজে বা এই কাজে কোনো রূপ সহায়তা করবে না। জমিদারদের আপত্তি মানবে না। সাঁওতাল বিদ্রোহের কারণ লেখো। জমিদার কোম্পানির শোষণ অত্যাচারের জমি হারা সাঁওতাল উপজাতির মানুষেরা বাঁকুড়া, মেদিনীপুর, ধলভূম, ভাগলপুর অঞ্চলে বসবাস স্থাপন করে। এরপরেও ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনে ও শোষণে তারা নির্মমভাবে অত্যাচারিত, শোষিত, নিষ্পেষিত ও সর্বভ্রান্ত হয়ে থাকে। জমিদারের অত্যাচার। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ হলো জমিদারদের অত্যাচারকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে। রাজস্ব আরও এই উপজাতি সম্বন্ধে মানুষেরা বন জঙ্গলে জমিকে চাষযোগ্য করে তুললেও তার উপর কোম্পানির সরকার নিযুক্ত জমিদাররা রাজস্বী চাপাত। মহাজনী প্রকোপ। জমিদারদের খাজনার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সাঁওতালরা চড়া হারে মহাজনদের কাছ থেকে টাকা নিতে বাধ্য হতো। কোম্পানির কর্মচারীদের অত্যাচার। কোম্পানির কর্মচারীরা সাঁওতালদের বেকার খাটাতে নানাভাবে উপঢৌকন দিতে বাধ্য করত, হয়রানি করত। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। কৃষক বিদ্রোহ ফকির সম্প্রদায়ের ধর্মচর্চার সাথে যুক্ত থাকলেও কৃষক সম্প্রদায় ছিল প্রধান জীবিকা। তাই উইলিয়াম হান্টার, এডওয়ার্ড ও গ্যারেট এই বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলে। স্বাধীনতা সংগ্রাম। কিছু ঐতিহাসিকের মতে কোম্পানি বিরোধী এই বিদ্রোহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলন। লেস্টার হ্যাচিনসন মনে করেন যে বিদ্রোহীদের প্রধান লক্ষ্য ছিল বিদেশিদের হাত থেকে নিজের দেশে ধর্ম রক্ষা করা। দুর্বল বিদ্রোহ। কিছু ঐতিহাসিক বিদ্রোহকে দুর্বল কৃষক বিদ্রোহ বলেছেন। ঔপনিবেশিক অরণ্য আইন কেন প্রণয়ন করা হয়? ভারত ঔপনিবেশিক অরণ্য আইন প্রণয়নের কারণ ছিল নৌবাহিনী তথা নৌ শিল্পের জন্য প্রয়োজনীয় প্রচুর কাঠের যোগান, কাগজ শিল্পের জন্য প্রচুর কাঠ এবং ভারতের রেলপথ সম্প্রসারণের জন্য। লর্ড ডালহৌসি 1850 খ্রিস্টাব্দে ভারতের গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতীয় বনজ সম্পদের সনদ নামে একটি আইন পাশ করে। প্রথম ভারতীয় অরণ্য আইন। বন বিভাগের পর ইন্সপেক্টর জেনারেল ডায়েটেটিক ব্যান্ডিসের রিপোর্টের উপর ভিত্তি করে 1865 খ্রিস্টাব্দে প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়। আইনের বিভিন্ন দিক। এর দ্বারা বন সম্পদের উপর পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা হয়। এর দ্বারা অধিবাসীরা বন থেকে শুধু জ্বালানি সংগ্রহ করে ও বনে পশুচারণের অধিকার পায়। ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও আদিবাসী বিদ্রোহের কারণ কি? ব্রিটিশ শাসন প্রতিষ্ঠা হওয়ার পর ভারতের আশাবাদী সম্প্রদায় ব্রিটিশ শোষণের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। খাজনা বৃদ্ধি। ব্রিটিশ সরকারের উচ্চ হারে ভূমি রাজস্ব ধার্য হয়েছিল। এই উচ্চ হারে ভূমি রাজস্বের বোঝা আদিবাসী কৃষকদের উপর চাপিয়ে দিলে তারা নিঃস্ব হয়ে যায়। ঔপনিবেশিক আইন ও বিচার ব্যবস্থা। ভারতের এই সব প্রাচীন উপজাতি সমাজ নিজেদের আইন ও বিচার ব্যবস্থা দ্বারা চালিত হতো, কিন্তু ব্রিটিশ শাসনে তাদের উপজাতি আইনগুলিকে বাতিল করে তাদের উপর ব্রিটিশদের আইন চাপিয়ে দেওয়া হতো। চিরস্থায়ী বন্দোবস্ত। এই সময় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে জমির মালিকানা পরিবর্তে নতুন জমিদার শ্রেণীর হাতে চলে আসে। জমিদারদের অত্যাচার। দারিদ্র, অনাহার ছিল এদের নিত্য সঙ্গী। এর উপরে ব্রিটিশ সরকার খাদ্যশস্যের পরিবর্তে নীল, পাট, তুলো প্রভৃতি চাষ করাতে বাধ্য করত। মহাজনী প্রথা। গ্রামে বহিরাগত মহাজনেরা এলে তারা নানা অছিলায় আদিবাসীদের ঋণ জালে জড়িয়ে ফেলে। শিল্প ধ্বংস।
ব্রিটেনের শিল্প বিপ্লবে উৎপাদিত পণ্য ভারতের বাজারে বিক্রি করার জন্য ব্রিটিশ সরকার ভারতের কুড়ি শিল্পকে ধ্বংস করে দেয়। নীল বিদ্যুৎ কারণ ও বৈশিষ্ট্য। নীল চাষের পদ্ধতি নীলকর সাহেবরা নিজেদের খাস জমিতে সস্তায় শ্রমিক এনে নীল চাষ করাতো যা এলাকা চাষ নামে পরিচিত। আবার কৃষকদের নিজস্ব জমিতে অগ্রিম অর্থ ঋণ দিয়ে কৃষককে নীল চাষ করতে বাধ্য করত। দাদন প্রথা। নীলকর সাহেবরা কৃষকদের বিঘা প্রতি 2 টাকা দাদন দিত, যা কৃষকদের শোধ করলেও নীলকর সাহেবের খাতায় কৃষকদের ঋণ থেকেই যেত। জমির মাপে কারচুপি। নীলকর সাহেবরা দাদন প্রথা অনুযায়ী জমির মাপে ব্যাপক কারচুপি চালাতো, ফলে জমিকে নীল চাষে নিজের প্রচুর চাষিকে নীল চাষে নিজের প্রচুর পরিমাণ জমি ব্যবহার করতে হতো। নীল চাষে বাধ্য করা। ঋণগ্রস্ত কৃষকদের বড় বড় নির্মাণ প্রক্রিয়ায় নীলকর সাহেবেরা জোর করে ধান ও অন্যান্য শস্যের চাষ বন্ধ করে নীল চাষ করতে বাধ্য করত। এর ফলে চাষিদের খাওয়ার জন্য ধান উৎপাদন বন্ধ হয়ে যায়, যা নীল বিদ্যুতের অন্যতম কারণ। ইংরেজি শাসকদের অত্যাচারিত কৃষকরা সামান্য বিচারের আশায় আদালতের দ্বারস্থ হলেও ন্যায় বিচার পেত না, কারণ জেলা ম্যাজিস্ট্রেট অন্যান্য সিদ্ধাঙ্গতা বিচারের ক্ষেত্রে নিজেদের স্বজাতীয় নীলকর সাহেবদের পক্ষ নিত। দাদন প্রথা। নীলকর সাহেবরা কৃষকদের বিঘা প্রতি 2 টাকা দাদন দিত, যা কৃষকরা শোধ করলেও নীলকর সাহেবের খাতায় কৃষকদের ঋণ থেকেই যেত। জমির মাপে কারচুপি। নীলকর সাহেবরা দাদন প্রথা অনুযায়ী জমির মাপে ব্যাপক কারচুপি চালাতো। নীল চাষে বাধ্য করা। ঋণগ্রস্ত কৃষকদের বড় বড় নির্মাণ প্রকৃতি নীলকরেরা স্বাভাবিকভাবেই ধান ও অন্য শস্যের চাষ বন্ধ করে নীল চাষে বাধ্য করতো। এর ফলে চাষিদের খাওয়ার জন্য ধান উৎপাদন বন্ধ হয়ে যায়, যা নীল বিদ্যুতের কারণ। ইংরেজ শাসকদের অত্যাচারিত কৃষকরা সামান্য বিচারের আশায় আদালতে দ্বারস্থ হলেও তারা ন্যায় বিচার পেত না। নীলকর সাহেবরা স্বজাতীয় নীলকর সাহেবদের দিকেই শ্বেতাঙ্গ জেলা ম্যাজিস্ট্রেট ও অন্যান্য শ্বেতাঙ্গ নিজেদের স্বজাতীয় নীলকর সাহেবদের পক্ষপাতিত্ব করতেন। নীল বিদ্যার বৈশিষ্ট্য। সাম্প্রদায়িক ঐক্য সম্প্রীতি। এই বিদ্যা কোনো একটি বিশেষ ধর্ম সম্প্রদায় নয়, হিন্দু মুসলিম নির্বিশেষে সমস্ত ধর্ম সম্প্রদায় যোগ দিয়েছিল। জমিদারদের অংশগ্রহণ। বাংলা কিছু জমিদার এই বিদ্যায় কৃষকদের সাথে যোগদান করে নীল চাষের বিরোধিতা করেছিল। সংবাদপত্র। মধ্যপ্রদেশের ভূমিকার কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে যে সংবাদপত্রগুলি সোচ্চার হয়েছিল সেগুলি হল হিন্দু প্যাট্রিয়ট, গ্রাম বার্তা প্রকাশিকা, বামাবোধিনী পত্রিকা। তাহলে এখানেই শেষ করছি।